যায় স্লাইড শো চলে গেছে না এদিকে পরেরটা চলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আসো সুস্থ আছো, সহি সালামতে আসো। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহীর পক্ষ থেকে আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ইনস্ট্রাক্টর নন টেক কেমিস্ট্রি, তোমাদের সুস্বাগতম। আজকে তোমাদের কেমিস্ট্রির অংশ বিশেষ নিয়ে কিছু আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আলোচনাগুলো শ্রবণ করবে, তাহলে একটা ফিডব্যাক বা আউটপুট তোমাদের ভালো হবে আশা করি। প্রথমে কেমিস্ট্রির বিষয় কোডটি তোমরা দেখতে পাচ্ছ। সিক্স 5,913। এই টিপিসিটা হলো 334। এই টিপিসি সম্পর্কে তোমাদের একটু জানা দরকার। 334 এর অর্থ হলো টি হলো থিওরি ক্লাস 3টা তোমাদের, আর তিন পিরিয়ডের একটি প্র্যাকটিক্যাল, 3 পিরিয়ডের একটি প্র্যাকটিক্যাল হলো, সেটা হলো পি বলছি আমরা। এবং সি দ্বারা ক্রেডিটকে বোঝানো হয়, অর্থাৎ কেমিস্ট্রি হলো 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। 1 ক্রেডিট সমান যদি 50 হয়, তাহলে 4 ক্রেডিট সমান 200 হবে, অর্থাৎ কেমিস্ট্রি তোমাদের 200 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন। টোটাল মার্কস 200। মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমি তোমাদের একটু কথা বলবো। সমাপনী পরীক্ষায় 90 মার্কস তোমাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। বাকি 110 নম্বরের মধ্যে ধারাবাহিক মূল্যায়ন আছে, ব্যবহারিক হলো 50। বাকি যে নাম্বার 60 থাকে তার মধ্যে ধারাবাহিক মূল্যায়ন আছে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, তারপরে মধ্যপর্ব পরীক্ষা আছে, ইত্যাদি ইত্যাদি। আজকে আমি তোমাদের কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অম্ল, ক্ষার, ক্ষারক এবং লবণ নিয়ে আলোচনা করব। অম্ল, ক্ষার, লবণ সম্পর্কে তোমরা ছোট ক্লাসগুলোতে ধারণা পেয়েছো। আজকে আমি সংক্ষিপ্ত হলেও কিছু মৌলিক বিষয় যেটা অত্যন্ত বোঝার জন্য তোমাদের দরকার হবে, সেটি আলোচনা করব। তো অম্ল, ক্ষার, ক্ষারক, লবণ এই চ্যাপ্টারটি প্রথমে অনুধাবনের জন্য কয়েকটি বিষয় আমি এখানে স্লাইডে উপস্থাপন করেছি। প্রথম কথা হলো আয়ন। আয়ন কি? সহজভাবে উপস্থাপন করা হয়েছে, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে বা গ্রহণ করলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আয়ন বলে। মনে রাখবা, কোনো পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই আয়নকে 2 ভাগে ভাগ করা হয়, যথা ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন সম্পর্কে এখানে সংজ্ঞা পূর্ণাঙ্গ দেওয়া আছে। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ধনাত্মক আয়ন বলে। তাহলে কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে, দান করে, ছেড়ে দেয়, বর্জন করে, ডোনেট করে, তাহলে তাকে আমরা ধনাত্মক আয়ন বলব। ধনাত্মক আয়নের বিকল্প কিছু নাম আছে, সে নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। একে ক্যাটায়ন বা ক্ষারীয় মূলক বলা হয়। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করেছে, একটি ইলেকট্রন ত্যাগ করেছে। এখানে মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে। এখানে একটু খেয়াল করো, সোডিয়ামের প্রতীক হলো Na,
এখানে একটি ইলেকট্রন ত্যাগ করেছে। মাইনাস মানে কি ইলেকট্রন ত্যাগ করা, ইতে হলো ইলেকট্রন, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। সোডিয়াম কয়টা ইলেকট্রন ছেড়েছে? একটি মাত্র ইলেকট্রন ছেড়েছে। এই জন্য সোডিয়াম একটি মাত্র ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। তোমাদের প্রশ্ন হতে পারে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক চার্জে কেন চার্জিত হলো? সে তো ঋণাত্মক চার্জ হতে পারত। মনে রাখবা, স্বাভাবিক অবস্থায় পরমাণুতে কোনো চার্জ থাকে না, অর্থাৎ সোডিয়াম পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে। প্রোটনটা ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রনটা হলো ঋণাত্মক চার্জযুক্ত। এই জন্য সামগ্রিকভাবে সোডিয়াম পরমাণু অর্থাৎ যে কোনো পরমাণু স্বাভাবিক অবস্থায় এই চার্জের মানটা শূন্য। যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম প্লাস আয়নে রূপান্তরিত হয়। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে বিধায় সোডিয়াম একটি ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। একইভাবে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে ম্যাগনেসিয়াম +2 আয়নে পরিণত হবে। এটা আমাদের কাছে পরিষ্কার, কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন ছাড়ে ঠিক সে কয়টি পজিটিভ চার্জ ধারণ করে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই সোডিয়ামের ধনাত্মক চার্জ হলো 1। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য ম্যাগনেসিয়ামের ধনাত্মক চার্জ হলো 2। একইভাবে অ্যালুমিনিয়াম যদি 3টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে অ্যালুমিনিয়াম +3 আয়নে রূপান্তরিত হবে। নেক্সট আসো ঋণাত্মক আয়ন। কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ঋণাত্মক আয়ন বলে। তাহলে ইলেকট্রন দান করলে ধনাত্মক হবে আর ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক হবে। যদি দান করে তাহলে মাইনাস হবে, যদি গ্রহণ করে প্লাস হবে। আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যারা দান করে তারা ধনাত্মক চার্জ, তারা ধনী ধনাত্মক চার্জ, আর যারা গ্রহণ করে তারা ঋণী ঋণাত্মক চার্জ। ঋণাত্মক আয়নের সংজ্ঞা তোমাদের এখানে আমি উপস্থাপন করেছি। কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ঋণাত্মক আয়ন বলে। ঋণাত্মক আয়নের আরও কিছু বিকল্প নাম আছে, সেই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা ধনাত্মক আয়নকে যেমন ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক নামে অভিহিত করেছি, ঠিক তেমনি ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বা অম্লীয়মূলক নামে অভিহিত করা হয়। এখানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তোমাদের কাছে পরিষ্কার যে কোনো পরমাণু যে কয়টা ইলেকট্রন ছাড়বে অথবা গ্রহণ করবে ঠিক সে কয়টা পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ হবে। যদি ছেড়ে দেয় ধনাত্মক চার্জ হবে, আর যদি গ্রহণ করে তার ঋণাত্মক চার্জ হবে। তাহলে ক্লোরিন স্বাভাবিক অবস্থায় এখানে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার মানটা 0 ছিল, এই জন্য চার্জের মানটা 0। কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে যায় এবং বৃদ্ধি পায় একটি ঋণাত্মক চার্জ, এই জন্য একটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। নেক্সট খেয়াল করো, অক্সিজেনের কথা আসো। অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে, সুতরাং অক্সিজেনের চার্জ হবে 2 মাইনাস বা -2। তাই এটা আমাদের কাছে পরিষ্কার, কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে ঠিক সে কয়টি ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আমরা এখানে যদি আরও একটি উদাহরণ হিসাবে বলতে যাই, নাইট্রোজেন পরমাণু 3টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে নাইট্রোজেন 3 মাইনাসে রূপান্তরিত হবে, অর্থাৎ নাইট্রাইড আয়নে রূপান্তরিত হবে। এখন তাহলে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা আশা করি হয়েছে বা বুঝতে পেরেছ। নেক্সট দেখো যে রাসায়নিক বিক্রিয়ায়
সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। সাম্যাবস্থা, সমান অবস্থা, অর্থাৎ এটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, বাম দিকে থাকে বিক্রিয়ক পদার্থ, ডান দিকে থাকে উৎপাদ পদার্থ। প্রথমে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা থাকে সর্বোচ্চ, টাইম যখন টি এর মান 0 তখন উৎপাদের মানটা 0 থাকে। সময় যত যেতে থাকে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা তত কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা তত বাড়তে থাকে। এইভাবে একটি নির্দিষ্ট সময়ে বিক্রিয়ক পদার্থগুলো যে হারে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদ পদার্থগুলো সেই একই হারে বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হয়। এই অবস্থাকে আমরা সাম্যাবস্থা বলি। অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান, সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা যদি সমান হয়, সেই বিক্রিয়াকে বলি আমরা সাম্যাবস্থা। আবার যে অবস্থায় অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়ায় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান, তাকে অ্যাসিড ক্ষারক সাম্যাবস্থা বা আয়নিক সাম্যাবস্থা বলা হয়। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের। HCl যেটি একটি অম্ল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড এটি একটি ক্ষার। তাহলে অম্ল ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তোমাদের জানা আছে এই বিক্রিয়াটি হলো একটি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার আরেকটি সংজ্ঞা আমরা দিতে পারি, অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আসে, ক্ষার থেকে যে OH আয়ন আসে, এই দুটো মিলে পানি তৈরি হলে সেই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অম্ল। এখন অম্লের কিছু বৈশিষ্ট্য আছে, আবার ক্ষারেরও কিছু বৈশিষ্ট্য আছে। তোমাদের অম্লের বৈশিষ্ট্য এবং ক্ষারের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। অম্লের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। আরেকটি উদাহরণ দেখো তোমাদের, এখানে লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড লবণ, যে লবণটিকে আমরা খাদ্য লবণ বলে থাকি। লবণ কাকে বলে যদি তোমাদের বলা হয় তাহলে বলবা অম্ল ক্ষারের সাথে বিক্রিয়া করে পানি ব্যতীত যে যৌগটি তৈরি হয় তাকে লবণ বলে। আমরা যে প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত যে লবণটি খেয়ে থাকি সেটি হলো প্রধানত সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্রথমটা হলো ধনাত্মক আয়ন আর ক্লোরাইডটা হলো ঋণাত্মক আয়ন। তোমাদের আয়ন সম্পর্কে ইতিমধ্যে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এর মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন নিয়ে যখন আলোচনা করব তখন তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। আপাতত তোমরা জেনে রাখো এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে বন্ধন বিদ্যমান সেটি হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে? আয়ন তৈরির মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। এখানে সোডিয়ামটা হলো ধাতব অংশ, ক্লোরিনটা হলো অধাতব অংশ। ধাতব অংশ ইলেকট্রন ছেড়ে দেয়, অধাতব অংশ ইলেকট্রন গ্রহণ করে। ধাতব অংশ ইলেকট্রন ছেড়ে দিলে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতব অংশ ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। আরেকটি অ্যাসিডের আরেকটি তোমার প্রশমন বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে এখানে। এটা হলো সালফিউরিক অ্যাসিড, এটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড যাকে বাংলায় আমরা অম্ল বলি। ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার। এই দুটো বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে।
এই সালফিউরিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ লিচিং এজেন্ট অথবা গুরুত্বপূর্ণ রিএজেন্ট, যেটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ব্যবহার করা হয় এবং এই অ্যাসিডটা অত্যন্ত ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে আমরা আসব অম্লের বৈশিষ্ট্য নিয়ে, অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে। আমরা অম্ল এবং ক্ষারের কথা বললাম, অম্লের কিছু বৈশিষ্ট্য আছে, চরিত্র আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি আমরা একটু জেনে নেব। একইভাবে ক্ষারেরও কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো অম্ল নীল লিটমাসকে লাল করে। একটা লিটমাস পেপার যদি অম্লের মধ্যে চুবানো হয়, লিটমাস পেপারটি মুহূর্তের মধ্যে লাল হয়ে যাবে। 2 নম্বর, অম্ল জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। মনে রাখবে, এই হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হয়। হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হয়। কেন প্রোটন বলা হয়? পরমাণু গঠন নিয়ে সামান্য একটু কথা তোমাদের বলি। তোমাদের জানা আছে পরমাণুর একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলো থাকে নিউক্লিয়াসের বাইরে। এখন হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন এবং একটি মাত্র নিউট্রন থাকে। যদি হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, আর বাইরে থাকে একটি মাত্র হাইড্রোজেন। যদি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন দান করে, তাহলে শুধুমাত্র অবশিষ্ট থাকে একটি মাত্র প্রোটন, এবং প্রোটনটা হলো ধনাত্মক চার্জ। এই জন্য হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হয়। পরবর্তী বৈশিষ্ট্য লেখা আছে, ইহারা সাধারণত টক স্বাদযুক্ত। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে লেবু খেয়ে থাকি, আমলকি খেয়ে থাকি, আপেল খেয়ে থাকি, কমলা লেবু খেয়ে থাকি, আনারস খেয়ে থাকি। এই সকল ফলে বিভিন্ন অর্গানিক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিড থাকে। পরের বৈশিষ্ট্য, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে লবণ এবং পানি তৈরি করবে। সেই বিক্রিয়া তোমাদের আগে দেখানো হয়েছে। উদাহরণ হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। আমরা যে অ্যাসিডের কথাগুলো বলছি, সব অ্যাসিডের শক্তিমাত্রা কিন্তু একই রকম না। অ্যাসিডের শক্তিমাত্রা কিভাবে বের করতে হয় সেটা তোমাদের সম্ভব হলে পরবর্তী ক্লাসগুলোতে জানানোর চেষ্টা করব। অ্যাসিডকে মূলত বেশ কয়েক ভাগে ভাগ করা হয়, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হলো অজৈব অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা হয়, একটা শক্তিশালী অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড। এই হাইড্রোজেন আয়ন প্রদানের উপর ভিত্তি করে অ্যাসিডের সক্রিয়তা নিরূপণ করা হয়। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে ভেঙে গিয়ে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড, এবং অজৈব অ্যাসিডগুলো সাধারণত শক্তিশালী অ্যাসিড। আর যে সকল অ্যাসিডগুলো কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করে, তাদেরকে আমরা বলি জৈব অ্যাসিড, যেমন মিথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিডের অপর নামটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এর 5 থেকে 10% বা 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগারও বলা হয়। এটা হলো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড সাধারণত বলতা বা এই ধরনের পিপিলিকা, এই ধরনের কীট পতঙ্গ যদি আমাদের কামড় দেয়, যে জ্বালা পোড়া করে আমাদের দেহে, এই অ্যাসিডটা তারা আমাদের হুলের মাধ্যমে, আমাদের দেহে প্রবেশ করায় দেয়, ফলে জ্বালা পোড়া হয়। যাই হোক, অ্যাসিড সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা পেলে। নেক্সট আসো ক্ষারের বৈশিষ্ট্য।
অ্যাসিডের বৈশিষ্ট্যের মতো ক্ষারেরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হলো ক্ষার লাল লিটমাসকে নীল করে। 2 নম্বর, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন দান করে। 3 নম্বর, ইহারা সাধারণত কটু স্বাদযুক্ত। 4 নম্বর, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। তোমাদের একটু আগে বলা হলো ক্ষার অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি তৈরি করে, এবং একটা প্রশমন বিক্রিয়ার উদাহরণ তোমাদের 2টি দেখানো হয়েছে। উদাহরণ হিসাবে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, কেমিস্ট্রিতে প্রতীক সংকেত যোজনী সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা না থাকলে কেমিস্ট্রি তোমাদের কাছে কঠিন মনে হবে। এখানে সোডিয়াম এনে, এখানে পটাশিয়াম কে, এখানে ক্যালসিয়াম সিএ, অ্যালুমিনিয়াম এএল, সবার মাঝে কিন্তু ওইচ আছে, সবার মাঝে ওইচ আছে। সোডিয়ামের যোজনী 1, হাইড্রক্সাইডের যোজনী 1, সুতরাং 1 লেখার কোনো প্রয়োজন নেই। একইভাবে পটাশিয়ামের যোজনী 1, হাইড্রক্সাইডের যোজনী 1, এখানে 1 লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট আসো ক্যালসিয়ামের যোজনী 2, হাইড্রক্সাইডের যোজনী 1। এই জন্য ক্যালসিয়ামের যোজনী যাবে হাইড্রক্সাইডের কাছে, হাইড্রক্সাইডের যোজনী যাবে ক্যালসিয়ামের কাছে। সাধারণত যোজনী 1-এর বেশি হলে অবশ্যই এটি একটি যৌগমূলক বন্ধনী দিয়ে ব্র্যাকেট দিয়ে বাইরে 2 লিখতে হবে। একইভাবে অ্যালুমিনিয়াম যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী হাইড্রক্সাইডের কাছে যাবে। এখানে হাইড্রক্সাইড এর যোজনী 1 অ্যালুমিনিয়ামের কাছে যাবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 বিধা এই ব্র্যাকেট দিয়ে ফার্স্ট বন্ধনী দিয়ে 3 লেখা হয়েছে। আশা করি তোমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কীভাবে লিখতে হয় যোজনী সংক্রান্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখানে দেখো 1 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম যে লাল লিটমাসকে নীল করে। এখন তোমাকে 3টি দ্রবণ দেয়া হলো, দিয়ে বলা হলো তার মধ্যে 3টি দ্রবণ 3টি টেস্ট টিউবের মধ্যে দিয়ে বলা হলো যে কোনটি অম্ল, কোনটি ক্ষার, কোনটি নিরপেক্ষ পদার্থ, তুমি এটা আইডেন্টিফাই করে দাও। সহজ প্রক্রিয়া। একটি লিটমাস পেপার তুমি যদি প্রথমে চোবাও দ্রবণের মধ্যে এবং সেটা যদি লাল বর্ণ ধারণ করে, আমরা একটু আগে পেলাম অ্যাসিড লিটমাসকে লাল করে। যদি লাল বর্ণ ধারণ করে তাহলে ওই দ্রবণটি অবশ্যই অ্যাসিড হবে। আর যদি লিটমাস পেপারটি তুমি ক্ষারীয় ওই দ্রবণের মধ্যে চোবাও, যদি নীল বর্ণ ধারণ করে তাহলে অবশ্যই সেটা ক্ষার হবে। আর যদি লিটমাস পেপারের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা নিরপেক্ষ হবে এবং সেটা পানি হবে। নেক্সট আসো, এখানে জলীয় দ্রবণে হাইড্রক্সাইড দান করে। আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যে দেখছিলাম অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করে, আর ক্ষার দান করে হাইড্রক্সাইড আয়ন। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য হলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করা, আর ক্ষারের বৈশিষ্ট্য হলো জলীয় দ্রবণে হাইড্রক্সাইড দান করা। উভয় পদার্থ অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। এই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। নেক্সট আসো যে ক্ষার এবং ক্ষারক, দুটো শব্দ। তোমরা জানো যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? ব্যাখ্যা করো। এর একটি সহজ উত্তর, সহজ জবাব আমি তোমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের সারা জীবন মনে থাকবে। মনে রাখবে, ক্ষারের মধ্যে হাইড্রক্সাইড মূলক থাকে, আর ক্ষারকের মধ্যে হাইড্রক্সাইড মূলক অথবা অক্সাইড মূলক থাকে।
তাই এখানে একটু খেয়াল করো, এই হাইড্রোক্সাইড মূলকটা কিন্তু ক্ষারের মধ্যে আছে আবার ক্ষারকের মধ্যে আছে, কিন্তু এই অক্সাইড মূলকটা কেবলমাত্র ক্ষারকের মধ্যে আছে কিন্তু ক্ষারের মধ্যে নেই। এই জন্য নর্মালি স্বাভাবিকভাবে আমরা যে সকল পদার্থ ক্ষার তারা অবশ্যই ক্ষারক, কিন্তু যে সকল পদার্থ ক্ষারক সেগুলো ক্ষার নাও হতে পারে। এটা সিম্পল কথা। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, ক্ষারের সংজ্ঞা ধাতব হাইড্রোক্সাইড যাহা পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলে। তাহলে ক্ষারের বৈশিষ্ট্য হলো, এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ক্ষার পানিতে অবশ্যই দ্রবণীয় হতে হবে। এখন কিছু কিছু পদার্থ যাদের মধ্যে হাইড্রোক্সাইড মূলক আছে কিন্তু এরা পানিতে দ্রবণীয় নয়, তাহলে তাদেরকে কিন্তু ক্ষার বলা যাবে না, তাদেরকে ক্ষারক বলতে হবে। তার কারণ ক্ষারের ডেফিনেশনটা হলো ক্ষার অবশ্যই পানিতে দ্রবণীয় হতে হবে, কিন্তু OH মূলক থাকার পরেও যদি সেটা পানিতে দ্রবীভূত না হয় তাহলে তাকে আমরা ক্ষার না বলে ক্ষারক বলব। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ফেরিক হাইড্রোক্সাইডের কথা বলতে পারি, এখানে OH মূলক আছে কিন্তু এই সকল কম্পাউন্ডগুলো সাধারণত পানিতে দ্রবণীয় নয়, বিধায় এগুলোকে আমরা ক্ষার না বলে ক্ষারক বলব। তাহলে ক্ষারের সংজ্ঞাটা হলো ধাতব হাইড্রোক্সাইড যাহা পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবীভূত তাকে বলা হয় ক্ষার। আর ক্ষারকটা হলো ধাতব হাইড্রোক্সাইড অথবা অক্সাইড যাহা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি দ্রবণীয় হতে পারে, তাকে আমরা কি বলি, ক্ষারক বলি। আশা করি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমি ইতিপূর্বে H+ আয়নকে প্রোটন বা হাইড্রোজেন আয়ন বলেছি। এখানে হাইড্রোজেন আয়নকে কেন প্রোটন বলা হয় তার একটা ফিরিস্তি, তার একটি প্রমাণও তোমাদের কাছে উপস্থাপন করেছি। যেহেতু এই টার্মটি আবারও এসেছে, আবারও তোমাদের স্মরণ করাই দিচ্ছি। এই হাইড্রোজেন পরমাণুতে স্বাভাবিক অবস্থায় কোনো চার্জ থাকে না, তার কারণ এখানে একটি মাত্র প্রোটন এবং একটি মাত্র ইলেকট্রন থাকে। যখন হাইড্রোজেন পরমাণু একটি মাত্র ইলেকট্রন দান করে দেয়, যে একটি মাত্র ইলেকট্রন তার ছিল তার কক্ষপথে নিউক্লিয়াসের বাইরে, তখন হাইড্রোজেন পরমাণু আর কোনো এলিমেন্ট বা উপাদান থাকে না, কেবল থাকে কি, প্রোটন থাকে, আর প্রোটনটা ধনাত্মক চার্জযুক্ত। এই জন্য হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটন বলি। আর অ্যাসিডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অ্যাসিড জলীয় দ্রবণে অবশ্যই হাইড্রোজেন আয়ন দান করবে। ক্ষারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করে। আশা করি তোমরা ক্ষারের বৈশিষ্ট্য, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন ব্যাখ্যা করো। এ দুটো টার্মের মাধ্যমে সংক্ষিপ্ত জবাবের মাধ্যমে বুঝতে পেরেছ। এই হাইড্রোজেন আয়নকে কেন আমরা প্রোটন বলি সেটাও তোমরা বুঝতে পেরেছ। এবারে অম্ল ক্ষারের মতবাদ সমূহ, অ্যাসিড এবং বেজের বিভিন্ন মতবাদ রয়েছে। বিভিন্ন রসায়নবিদ বিভিন্নভাবে যৌক্তিকভাবে অম্ল ক্ষারের মতবাদ তারা প্রদান করেছে। সে মতবাদগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হলো আরহেনিয়াস মতবাদ, যে কথাগুলো আমি তোমাদের আগে বলেছি। আরহেনিয়াস মতবাদটা হলো অম্ল এমন একটি পদার্থ যে পদার্থটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে। তাহলে সালফিউরিক অ্যাসিড একটি অম্ল। কেন অম্ল? তার কারণ সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে নিই তাহলে সেটি অবশ্যই হাইড্রোজেন আয়ন দান করবে। এই জন্য সালফিউরিক অ্যাসিড হলো অম্ল। এর বাইরেও
সালফিউরিক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, বিধায় সালফিউরিক অ্যাসিডকে আমরা অম্ল বলতে পারি। নেক্সট আসো, ক্ষারের কথা আছে যে হাইড্রোজেন আয়ন দান করলে হবে অম্ল, আর হাইড্রোক্সাইড আয়ন দান করলে হবে ক্ষার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন ক্ষার? এর জবাব হলো, যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নেওয়া হয় তাহলে সেটা বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন দান করে, এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড। অনুরূপভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য একই কথা প্রযোজ্য। এইগুলো আর্হেনিয়াস মতবাদ। নেক্সট আসো, ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ। ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ। এখানে অম্ল বা অ্যাসিডের সংজ্ঞাটা হলো কোনো মাধ্যমের কথা বলা হয় নাই। আর্হেনিয়াস মতবাদে যেমন জলীয় দ্রবণের কথা বলা হয়েছিল, এখানে ব্রনস্টেড লাউরি বা প্রোটনীয় মতবাদে কোনো মাধ্যমের কথা বলা হয় নাই। শুধুমাত্র বলা হয়েছে যে পদার্থ হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাকে অম্ল বলে। সহজ কথা হলো, প্রোটনীয় মতবাদ বা ব্রনস্টেড লাউরির মতবাদের অনুসারে অ্যাসিড এমন একটি পদার্থ যেটি হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। ক্ষারের কথা আসো, প্রোটন এমন একটি পদার্থ যেটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। তাহলে সহজ কথা হলো, অম্ল হলো হাইড্রোজেন আয়ন দাতা, ক্ষার হলো হাইড্রোজেন আয়ন গ্রহীতা। যে সকল পদার্থ হাইড্রোজেন আয়ন দান করতে পারে তারা প্রোটনীয় মতবাদ অনুসারে অম্ল। যে সকল পদার্থ হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে প্রোটনীয় মতবাদ বা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে সেটি হলো ক্ষার। আরেকটি মতবাদের কথা বলা হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদে অম্লটা কি, হোয়াট ইজ অ্যাসিড, অ্যাসিডটা কি? ইতিমধ্যে আমরা আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদকে আমরা প্রোটনীয় মতবাদ বলে থাকি। এবার 3 নম্বর মতবাদ যেটা লুইস মতবাদ। লুইস মতবাদে অম্ল হলো মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা। মুক্ত জোড় ইলেকট্রনকে ইংলিশে লোন পেয়ার ইলেকট্রন বলে। আর ক্ষার হলো মুক্ত জোড় ইলেকট্রন দাতা। তাহলে মুক্ত জোড় ইলেকট্রনটা কি আমাদের একটু ধারণা থাকা দরকার। যে সকল ইলেকট্রন যুগল বন্ধন তৈরিতে ব্যবহৃত হয় না তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলা হয়। যে সকল পদার্থের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং তারা অন্য পদার্থকে দান করতে পারে তারা হলো ক্ষার। আর যে সকল পদার্থ মুক্ত ইলেকট্রন জোড় গ্রহণ করে তারা হলো অম্ল। অর্থাৎ ক্ষার হলো মুক্ত ইলেকট্রন জোড় দাতা এবং অম্ল হলো মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা। একটি উদাহরণ তোমাদের দিতে চাই, একটু খেয়াল করো। অ্যামোনিয়া, যার সংকেতটা হলো NH3, এর স্ট্রাকচার দেখলে, এর গঠন দেখলে আমরা দেখতে পাবো এখানে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে সে সহজে অন্য পদার্থকে দান করতে পারে। তাহলে অবশ্যই অ্যামোনিয়া হবে ক্ষার। আর যে ইলেকট্রন অ্যামোনিয়া থেকে দেয়া হচ্ছে, যে গ্রহণ করবে যে পদার্থ, তাকে বলবো আমরা অম্ল। আশা করি অম্ল ক্ষারের মতবাদ সমূহের যে বিভিন্ন মতবাদ
সে মতবাদগুলো তোমাদের সুস্পষ্ট হয়েছে। আমি আরেকটু তোমাদের রিভাইজ করে দিতে চাই আরহেনিয়াস মতবাদ। এখানে একটা মাধ্যমের কথা বলা হয়েছে, সে মাধ্যমটা হলো জলীয় দ্রবণ। অম্ল এমন একটি পদার্থ, যে পদার্থ জলীয় দ্রবণীয় হাইড্রোজেন আয়ন দান করে। ক্ষার এমন পদার্থ, যে পদার্থ জলীয় দ্রবণীয় হাইড্রোক্সাইড দান করে। ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদের কোনো মাধ্যমের কথা উল্লেখ করা হয় নাই। অম্ল হলো হাইড্রোজেন আয়ন বা প্রোটন দাতা, দান করে। আর যে পদার্থ হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাকে ক্ষার বলে। লুইস মতবাদ অনুসারে যে পদার্থ মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে তাকে ক্ষার বলে। আমি অ্যামোনিয়ার কথা বললাম। অ্যামোনিয়ার অণুতে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন বিদ্যমান। এই বিদ্যমান থাকার কারণে সে অন্য পদার্থকে দান করার ক্ষমতা রাখে, এই জন্য অ্যামোনিয়াটা হলো ক্ষার। আর যে পদার্থ এই মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে আমরা কি বলবো? অম্ল বলবো। আশা করি তোমরা আরহেনিয়াস মতবাদ এবং ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইস মতবাদ স্পষ্ট তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সহি সালামতে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে কেমিস্ট্রি ক্লাস তোমাদের শেষ করলাম। যে কথাগুলো তোমাদের বললাম সেই কথাগুলো তোমরা একটু বই পুস্তক দেখে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি আমরা আমাদের একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের এন্ড অফ স্লাইড শো, এটা মনে করেন যে শেষ হয়ে গেছে না, এটা শেষ হয়ে গেছে। আপনার ওটা কই? এখানে এখানে ইন রাইট, কিন্তু আগে ইন করবে।